সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন মোস্তফা জাহান আব্বাসী। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি যে আলোচনা যেতে চাচ্ছি সেটা হচ্ছে সংযম। আমরা রমজান মাস নিয়েই আমরা যদি বলি যে বলা যায় সংযমের মাস, আসলে চর্চার ক্ষেত্রে প্রায়োগিক ক্ষেত্রে আমরা আসলে কতটা সংযমী থাকি? এইটি যে চর্চাটা যদি আমরা আগে থেকে শুরু করি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাস আসলে উনি বলেছেন এটা আমার মাস। বলছেন যে সকালে যেমন আসসালাতু খায়রুম মিনান নওম আজান দেয় মুয়াজ্জিন, তারপরেই নামাজ, ফজরের নামাজ, ঠিক তেমনি শাবান মাস হচ্ছে রমজানের আজান। এই কথাটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। এটা ওনার নিজের কথা যে যেন আজান দিচ্ছে শাবান মাস। তাহলে পয়লা শাবান থেকে 15ই শাবান পর্যন্ত একটা পিরিয়ড, যেটা হলো দ্য ফার্স্ট রিকুইজিট অফ রমজান ক্যান বি ফুলফিলড। অনেকে রাজব থেকেও করে যারা বেশি সওয়াব চান, যারা বেশি কাছে যেতে চান। আল্লাহ বলেছেন আন করিব, আমার কাছে এসো। যদি কাছে না আসলে তাহলে কিভাবে তোমার সঙ্গে কথা বলবো, কি সংলাপ হবে? তো এখন এই শাবান মাসের প্রথম থেকে 15 তারিখ পর্যন্ত, 15 তারিখ বলা হলো কেন? যে ওই দিন সৌভাগ্য রজনী। ওই দিন রাতে, 15 তারিখের আগের রাতে আমরা এই রাতটাকে বলা হয় যে আল্লাহ তাআলা নিজে যেন সপ্ত আকাশ থেকে নিচে এসে বলছেন, কে আছো যে আমার প্রত্যাশী, আমার প্রার্থনার আমার জন্য আমার কাছে প্রার্থনা করবে? কি চাও তোমরা? জীবন, পরজীবন, ভালো মন্দ, যৌবন, সবকিছুর স্বপ্ন মানুষের কাছে আছে। তো যাই হোক, যেটা বলছি সেটা হচ্ছে যে এই অভ্যেসটা, এটাই হলো চর্চাটা, যেটা আপনি খুব সুন্দর করে পয়েন্ট আউট করেছেন প্রথমেই কথা, যে এটার চর্চা কিভাবে করব, সংযমের চর্চা, সংযত হওয়ার চর্চা। সংযত হওয়া কিভাবে সংযত হবে? রাতে ভোরবেলা কিছুই বিশেষ খেতে পারেনি, এই দুটো ডিম, দুটো মুরগির ঠ্যাং, সামান্য একটু বিরিয়ানি, একটু মিষ্টি, 4-5টা মিষ্টি, এটা খেলে তো হয় না। তারপর দুপুরবেলা খিদে লাগে, মুখটা মনে হয় কতদিন খাইনি। তাই কি? তা নয়। যে লোক সংযমী, সে সংযম করবে কাকে দেখে? এটা একটা খুব ইম্পর্টেন্ট। সংযম তো শুধু খাবারের মধ্যে না। হ্যাঁ, আমি খাবারটাই শেষ করে দিই। তো সেটা নবীর সুন্নত হচ্ছে 3টে। একটা হলে কম খাবে, কম ঘুমাবে, কম উপভোগ করবে। এটা নবীর সুন্নত। তো আমরা, এটা তো আমাদের সারা জীবনের সংলাপ যে আমরা কম খাবো। কিন্তু ওই যে যেটা আপনি বললেন যে শুধু তো খাবারে নয়, দৃষ্টির সংযম। এখন আমাদের ছেলে মেয়েরা, আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, ওদেরকে বলি যে তোমরা কি সবচেয়ে ভালোবাসো? তো স্যার আমার টিভি দেখতে খুব ভালো লাগে। সারাদিন টিভি দেখি। ইউনিভার্সিটিতে এসে আমাদের খুব সুবিধা হয়েছে, আমাদের অনেক টিভি, এবং উই ক্যান গো টু এনি টিভি প্রোগ্রাম। তুষার আব্দুল হলেও আপত্তি নেই, ওর হলে আপত্তি নেই, সবগুলো আমাদের কাছে আছে। আমি বললাম, দেখো, রমজান মাসে বলা হয়েছে দৃষ্টির সংযম। তুমি কোনো বাজে জিনিস দেখবে না। বাজে জিনিস বলতে ওরা বুঝতে পারলো আমি কি বলেছি, আমি তো টিচার। বলি, তোমাদের সবচেয়ে আনন্দের উপকরণ কি আমি জানি, তোমাদের মোবাইল ফোন। আবার এটাও জানো যে এটা হলো তোমাদের সবচেয়ে বড় আনন্দের উপকরণ, আবার শত্রুও বটে। কিভাবে? তোমরা এটা কি দেখো না দেখো, আমাদের টিচার, আমরা সব জানি। কাজে দৃষ্টির সংযম এটা খুব বড়। তারপরে তোমার হাতের সংযম, এবং সবচেয়ে বড় বাক সংযম। কেন কথাটা বললাম আপনারা জানেন, আগেও আলাপ করেছি যে আমাদের যে একজন মস্ত বড় কবি জালালউদ্দিন রুমি, হ্যাঁ, তিনি মসনবী শরীফ লিখেছেন। অনেকে তার সম্বন্ধে জানে, অনেকে জানে না। তাহলে এই যে উনি বলতে নিশ্চুপ হয়ে যাও, বি সাইলেন্ট, খামোশ, এই কথাটা, ওটা হচ্ছে একটা ফার্সি শব্দ। নিশ্চুপ হয়ে যাও, শুধু মুখে না, অন্তরে নিশ্চুপ হয়ে যাও। আমরা এই যে বাক্য স্ফূর্তির যুগে কে কত বেশি বলতে পারে, কে কত বেশি বাগাড়ম্বী যাকে বলে, এটা ওই সময়ে বাদ যাবে, ওই সংযমের মধ্যে পড়বে। পায়ের সংযম, খারাপ জায়গায় যাব না।
খারাপ কথা চিন্তা করব না, খারাপ চিন্তা করব না। এটাই হলো সংযমের একটা আকাঙ্ক্ষার সংযম। আকাঙ্ক্ষার সংযম। খুব সুন্দর কথা যে আমি হয়তো মুখে দেখাচ্ছি খুব সুন্দর চমৎকার, কিন্তু আমি হয়তো বাজে চিন্তার মধ্যে আবৃত আছি, বাজে আকাঙ্ক্ষা যা মহৎ নয় তার প্রতি আমার সাংঘাতিক আকর্ষণ। আমি অনেক বড় হব, বেশ তো ভালো কথা। আমি অনেক টাকাওয়ালা হব, আকাঙ্ক্ষা। আমার বড় বাড়ি থাকবে। জি, চাহিদার সংযম। হ্যাঁ, আমার ছাত্রদের জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি হতে চাও? ছাত্র তো অনেক আছে, এখন তো আমার এইটাই সবচেয়ে মরণ, আমার এই জীবনে আমার সবচেয়ে আনন্দের উপভোগ্য সময়। উপভোগ্য। এবং আই এনজয় টকিং টু। তোমার জীবনের লক্ষ্য কি? স্যার, আমার অনেকগুলো বাড়ি থাকবে, এক এক দেশে এক একটা বাড়ি থাকবে। কিরকম বলো তো আমাকে, কিভাবে? স্যার, ইবনে বতুতা ছিলেন খুব নামকরা পর্যটক, 14th সেঞ্চুরি। আমি তার লাইফ পড়েছি, তার উপর লিখছি একটা বড়। তো বলে যে তার এক এক দেশে এক এক রকমের জিনিসের প্রতি আকর্ষণ ছিল। কিরকম বলো দেখি? বলে যে কোথাও খেতে ভালোবাসতেন, কোথাও হয়তো দেখলেন যে সেখানে খুব ভালো গালিচা পাওয়া যায়, গালিচা কিনে আনতেন, কোথাও পাথর পাওয়া যেত। আবার উনি একটু রসিকও ছিলেন, ওই যে হাসন রাজা যেরকম বলেছেন, হরবাইনি রে হাসন রাজা দেশে দেশে বিয়া, নিশ্চয়ই গানটা শুনেছেন, একদিন তো রইবরে মরণ। উনিও তাই। তো এখন এক একজন লোকের এক একটা, যেটা বললেন যে আকাঙ্ক্ষা। আপনারা জানেন যে টার্কিতে আমি গেছিলাম, সেখানে বিরাট কনফারেন্স যেটা হয়েছিল 800 বছর, রুমির জন্মের 800 বছর, সেখান থেকে কোনিয়া তিনি জন্মগ্রহণ করেছেন। এখন তার পুরো জীবনটা হচ্ছে আকাঙ্ক্ষার যে স্তরের বিন্যাস, আমরা কি চাই এবং কোথায় যেতে পারি। এবং সমস্ত মসনবি জুড়ে যারা ছখণ্ড রুমির মসনবি পাঠ করেননি তাদের এদিকে একটু আহ্বান জানাচ্ছি, কারণ এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা যেগুলো আছে, 6টা ভাষা, সেখানে অনুদিত হয়েছে। এবং আমাদের বাংলাতেও ভাষাতেও মূল ফার্সি থেকে অনুদিত হয়েছে খুব সম্প্রতি, আগেও হয়েছিল। তো এখন এখানে উনি যে বলতে চাচ্ছেন তা হলো যে এই পৃথিবী ছাড়িয়ে যে অপর পৃথিবী, সেখানে কিন্তু আমরা যেতে পারি। এই আকাঙ্ক্ষার যে স্তরের উন্নয়ন, যে কথা অন্য অন্য কবিদের কাছে আমরা যেতে পারতাম, তো সেই ব্যাপারটা আমাদের যে লোককবি, আপনারা জানেন যে আমাদের যারা লোককবি, বিশেষ করে হাসান রাজা কিংবা শীতলাংশা ফকির কিংবা লালন কিংবা পাগলা কানাই কিংবা তালাশা, বিজয় সরকারের মধ্যে আছে বেশি দেহতত্ত্ব, অথবা যেগুলো আমাদের অন্য গান, অর্থাৎ যেটা প্রেমাত্মক গান, রাধাকৃষ্ণের গান। কিন্তু আমাদের যারা সুফি আইডিয়ালিজমের সঙ্গে সম্পৃক্ত, এরকম 100 জন কবির কথা বলতে পারি, যাদের সম্বন্ধে আমরা কিছু আলোচনা করেছি, আমরা যারা বই লিখেছি, তারা এই সব কবিদের কাছে এনেছি। তারা দেখেছেন যে, হাসান রাজার কথাই বলি, যে একদিন তোর ঐবরে মরণ রে হাসান রাজা, একদিন তোর ঐবরে মরণ। এই যে মরণটাকে তিনি সবচেয়ে ইন্টারেস্টিং বলে, তার বাড়িতেও আমি গেছি, তার বাসায় অনেকে গেছে, এবং সবে বলে ওই যে লালন কি জাত সংসারে, ওটা লালনের কথা। তো যে পয়েন্টটা সবচেয়ে পয়েগনেন্ট, যেটা আমরা আমাদের প্রজন্মের কাছে বলতে চাই, যে দেখো এই যে গাড়ি বাড়ি, যে সৌন্দর্য, যে আমাদের বড় বড় সুন্দর সুন্দর শহর তোমরা যাও, এটা তো ভালো, তো এর সঙ্গে যে আমাদের অধ্যাত্ম চেতনা, অর্থাৎ আমরা এই পৃথিবীতে আরেক পৃথিবীতে যাব, তার খবর, তার চিন্তা আমাদের থাকতে হবে। এটি জালালউদ্দিনের কথা। অনেক সময় মনে হয় যে এগুলো তো এত মজার লোক ছিলেন যিনি, হ্যাঁ, এত সুন্দর সুন্দর কথা, এত ভারী ভারী কথা এভাবে মজা করে বলেছেন। হাসান রাজা দর্শনের কথা, কিন্তু অত্যন্ত ইন এ ভেরি ইজি স্টাইল, যেটা হাসান রাজা সহজভাবে বলেছেন, হাসান রাজা বলেছে। তো এখন এইটুকু যে আমাদের জীবনের যে এখন বর্তমান স্তরে আমরা এসেছি, বাংলাদেশের নতুন যে প্রজন্ম, যাদের সঙ্গে আমাদের ওঠা বসা, যাদের সঙ্গে দেখছি, তারা নজরুলের গানকে ভালোবেসে তারা গ্রহণ করছে। নজরুলের যে দর্শন, সেটা হলো যে হিন্দু মুসলমান মিলিত সংস্কৃতি দর্শন, নজরুলের দর্শন, যেটা রবীন্দ্রনাথের যে আর্য সভ্যতার সঙ্গে যে মানবিক সভ্যতার যে একটা কোথায় যেন মিল, সেটার একটা দর্শন। কাজী এর মধ্যে আমরা বাংলাদেশের যে নতুন ছেলে মেয়েদের যে একটা দেখছি,
সেটা আমাকে উদ্বুদ্ধ করে। এবং তাদের মধ্যে তো হ্যাঁ, একটা ওই যে হ্যাঁ। কনজুমারিজম বা পুঁজিবাদ বা একটা বাজার অর্থনীতি চলে আসছে, সেইখানে কি তারা সংযম থাকতে পারছে? যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই মোটামুটি বড় লোকের ছেলেরা আসে, তারা কিন্তু কনজিউমারের থেকে একটু উপরে চলে গেছে। তাদের কাছে গাড়িও কিছু না, নতুন একটা ভালো কিছু বেরিয়েছে, আর কত ভোগ ওটাকে করবে? আর ভোগের মধ্যে তখন তারা অন্য দিকে আসে। আচ্ছা। তাদেরকে যখন আমি মসজিদে পাই, এটা একটু অন্য উত্তর হচ্ছে অবশ্য, তাদেরকে দেখি যে ওরা মসজিদে আসছে, ওরা নতুন কিছু খুঁজছে। হুম। এমনকি যারা ধরেন কিছুটা ভোগবাদের দিকে গিয়েছিল, তারা ওখান থেকে ফিরে আসে, আবার ফিরে এসে তখন তারা দেখে যে না, রবীন্দ্রনাথের গান তখন যখন ওদের গাই, তখন তারা বলে যে এইটি তো ভালো লাগছে স্যার, সীমার মাঝে অসীম তুমি, কিংবা যে কোনো একটা ভালো গান, যে গানের মধ্যে অসীমকে খুঁজে পাওয়া যায়। তো কনজিউমারিজম ইজ দেয়ার, ওটা আবার অস্বীকার করছে না। কারণ যখন ছেলেদের জিজ্ঞেস করলাম যে তোমার জীবন লক্ষ্য কি, তখন বললো যে আমি এরকম হব, হার্ভার্ডে গিয়ে আমি করবো সেই করবো, তারপরে বিরাট চাকরি করবো। এই চাকরি কত টাকা বেতন? 10-15 লাখ টাকার নিচে বেতন। তার মানে কনজিউমারিজমের চূড়ান্ত, সেটাও আছে। তো এইটা একটা দুটো মাঝখানে এটা তো যে সামঞ্জস্য। ভোগের একটা হ্যাঁ, সময় চলে গেছে তার, হ্যাঁ। আর যে এখনো ভোগ করতে পারেনি, ভোগের আকাঙ্ক্ষা তার আছে, তার কাছে যে হাতছানিটা, সে তো ওই হাতছানির দিকে সাড়া দেওয়ার চেষ্টা করবেনি। আমি নতুন প্রজন্মের কথা বলছি, জি। ভালো যারা, তাদের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ। ওরা কিন্তু আইডিয়ালিজম দিকে ঝুঁকছে, যে যাতে আমাদের দেশের সবাই ভাত খেতে পারে, যেন কেউ কারোর উপর আধিপত্য করতে না পারে, যেন একটা শ্রেণী এসে আর একটা শ্রেণীর উপর কবজা করতে না পারে। কথাটা কেন বললাম? কারণ আমি ইতিহাসের ছাত্র, বাংলাদেশের 500 বছর ইতিহাস রোজই পড়ছি, পড়াতে হয়, পড়ি। এটা কিন্তু স্বার্থ প্রণোদের ইতিহাস, স্বার্থপরদের। 12 ভূঁইয়া, তারাও তো ভূঁইয়া, জি। ভূমিপতি, তারা এক ভূঁইয়া আর এক ভূঁইয়া ষড়যন্ত্র করছে হিন্দুদের সঙ্গে, আরেকজনের মুসলমানের ষড়যন্ত্র করতে। হিন্দুরা মনে করেন 200 বছর তারাও ওকে ষড়যন্ত্র করেছে, ইংরেজদের সঙ্গে করে মুসলমানদের দাবিয়ে দিয়েছে। মুসলমানরা লেখাপড়া শেখেনি, না শিখে কোনো দিকেই কিছু করতে পারেনি। পরে কিছু কিছু লোক এসে বলে কিছু লেখাপড়া করো। তা আমরা গত 50 বছরে অনেকটা দাঁড়িয়ে গেছি। আমাদের 50 বছরে 5000 পিএইচডি কোনোদিন ছিল না, ওই ডক্টর শহীদুল্লাহ ছিল। জি। এটার কারণে আমরা এডুকেশনের কাছে গেছি, পাশ্চাত্য শিক্ষার দিকে ছিলাম না। সৈয়দ আহমদ খান বলুন, যারাই বলুন, তাদের প্রতি এসে তারা বললো তোমার লেখাপড়া শেখো। লেখাপড়া শিখলাম, এবং আমি যখন আমেরিকায় যাই, জাপানে যাই, রাশিয়ায় যাই, অস্ট্রেলিয়া, যখন দেখি যে শত শত বাংলাদেশের ছেলেরা মেয়েরা পিএইচডি করছে, ভালো ভালো মলিকুলার থিওলজি, সব নানান রকম ইন্টারেস্টিং সাবজেক্ট, যেগুলো নিয়ে আগে শুনিনি আমরা কখনো। ব্রেন নিয়ে রিসার্চ করছি, ব্রেনের মধ্যে কি আছে, জিন নিয়ে রিসার্চ করছে। হ্যাঁ, জিন নিয়ে রিসার্চ করছে এবং করে নাম করছে। তখন আমি একটা জিনিস ভাবি যে আমরা যে নতুন একটা জাতি পেলাম, বাংলাদেশ, আমি এটা নিয়ে কিন্তু প্রত্যেকবার বলি একটু একটু করে, এটা তাহলে কি? এটা একটা নতুন প্রজন্ম, একটা মডার্ন আইডিয়ালিস্টিক সোসাইটি হতে হবে। যদি কনজিউমারের দিকে যায় তাহলে হবে একরকম, আর যদি বলি যে না, আইডিয়ালিস্টিক উইথ অ্যান ইন্টেনশন টু শেয়ার উইথ আদার্স, যে আমরা কাউকে আর নিচে রাখবো না, আমরা সবাই সবাইকে ভালোবাসি, যেটা আমাদের প্রফেটের ছিল, তারও তো একই কথা। এবং সেরকম আমরা যখন সৌদি আরবে যাই, তখন দুঃখের সঙ্গে লক্ষ্য করি যে ইনইকুয়ালিটি অফ দ্য হাইয়েস্ট অর্ডার। অন্যান্য আরব দেশে যাই, তখন তারা বলে না, কিন্তু আমরা তো বুঝতে পারি, আমরা তো ইকোনমিক্সের ছাত্র, আমরা দেখেছি এক একজনের আছে বিলিয়নস অফ ডলার, একজনের আছে $500। আমার মতো অবস্থায় কথার কথা, গান গাই, ভাওয়াইয়া গান গাই, আমার কাছে ক টাকা থাকবে। কিন্তু আমরা যে সমাজের কথা ভাবছি, সেই সমাজে ক্ষুধা থাকবে না, দারিদ্র্য থাকবে না, সবাই এডুকেশনের সুবিধাটা পাবে। তখন তারা যদি পায়, এবং সত্যিকার শিক্ষা, যেমন ধরো আমরা নবীর কথা বলি, রমজানে তো পুড়িয়ে দেওয়া, আমরা নিজেদেরকে পুড়িয়ে দেব অন্যের জন্যে। নিজেদের যে কনজিউমারিজমের যে ব্যাপারটা, সেটা আমরা যতখানি পারি কাপ করব এখানে কোনো, এবং তখনই আমরা সত্যিকার অর্থে আমাদের যারা মহান ব্যক্তি, যারা আমাদের কাছে ভালো ভালো জিনিস দিয়ে গেছেন, কোরআন দিয়ে গেছেন, নবী দিয়ে গেছেন কোরআন। এখন আমি বিশ্ববিদ্যালয়ের পড়াচ্ছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, 50 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ইতিহাস পড়েছি। যখন দেখি যে এগুলো সামনাসামনি, যেগুলো সমস্ত লোক দেখানো, অর্থাৎ আমি গান গাই, আপনি জানেন,
কোথাও কোনো গান শেখার ব্যবস্থা নেই। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত নো মিউজিক এনিওয়ে, নো ডান্স এনিওয়ে। ঠিক তেমনি সেকেন্ডারি স্কুলে পড়েছি আমি, বেস্ট স্কুল, ঢাকা কলেজ বেস্ট কলেজ, ঢাকা ইউনিভার্সিটি বেস্ট ইউনিভার্সিটি, কোথাও নবীর কোনো নাম নেই। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটি তো আসল কথা। আমি ওপরে ওপরে বলছি যে আমরা সব, কিন্তু ছেলে মেয়েদেরকে আমরা শেখাচ্ছি না। তাহলে হবে কি, ওই মডার্ন সোসাইটি বেসড অন এডুকেশন। আমরা ভোগেছিলাম, এবং এই যে ভোগে যে অসংযমী থাকা, আচরণ আমাদের, সেই জায়গা থেকে কিন্তু সেটা কিন্তু আমরা পৃথিবীকে নষ্ট করছি। পৃথিবীকে নষ্ট করা মানে হচ্ছে আমার জনপদ, আমার চারপাশে পরিবেশ, প্রতিবেশকে নষ্ট করছি। সংযমী না থাকার কারণে তো পরিবেশ নষ্ট হচ্ছে, তাই না? সংযম দেখাতে পারছি না বলেই। এটা আমরা ইতিহাস থেকে পড়তে পারি, ইসলামী ইতিহাস। যে আমাদের পরিবেশ, ইসলামী ইতিহাস থেকে একটু বলি। হুম, বলে যে তোমরা মুসলমানরা অনেক দূরে এগিয়ে যাবে, তারপরে তোমার এর করতে পারবে না। নবীকে জিজ্ঞেস করো, কেন পারবো না নবীজি? যখন তোমরা ওই বৈভব দিকে যাবে, যখন ভোগের দিকে যাবে, তখন তোমরা আসল জিনিস থেকে বিচ্যুত হবে। আমি সেটাই বলছি যে আপনি যে কথাটা বললেন, যে যদি ভোগবাদী সমাজের দিকে আমরা যাই, চীন দেশে গেছি অনেকবার, 30 বছর আগে গেছি, 30 বছর পরে গেছি, তারা কিছুটা ভোগবাদের দিকে গেল। ওই যে কনজিউমারিজম, মার্কেট। এখন তারা ওই আগের ওদের চীনের পোশাক ছিল, সেটা লন্ডনের সেই আমেরিকান, ওদের কাগজ টাই সব ভাঙছো। ওদেরও ব্যাংক ব্যালেন্স হলো, ওদেরও ফ্ল্যাট সিস্টেম, বিরাট বিরাট বাড়ি। যারা গ্রামে থাকতো ওদের ফ্ল্যাটের বাড়ি হচ্ছে। জিজ্ঞেস করলাম যে তুমি ট্যাক্সি ড্রাইভার করছো কেন? বলে এটা এমনি, আমার নিজের ফ্ল্যাট আছে। মানে চায়নাও পরিবর্তিত হচ্ছে, তারাও ভোগবাদের দিকে যাচ্ছে। হুম। আচ্ছা, রাশিয়ায় গিয়েছিল, পরে পরে থমকে দাঁড়াম। এটা পৃথিবীর ইতিহাস বলছি। তো আমাদেরটাকে আমরা তাকাই যে আমরা যদি দুটো সামঞ্জস্য না করতে পারি। এটাই আমার বক্তব্য ছিল, যে একেবারে সারাদিন মসজিদে গিয়ে খালি তসবিহ, তাহলে তো হবে না। বিজ্ঞান এবং জ্ঞান দুটো সময় না লাগবে। সমন্বয় জ্ঞান লাগবে। হচ্ছে ইলম, যেটা যে ইলম হচ্ছে আমাদের, যেটা কোরআন শরীফ, এবং বিজ্ঞান হচ্ছে আমাদের সেই চর্চা, যেটা আমাদেরকে সমন্বয় করার দিকে এগিয়েছে। এটি আসল কথা। আপনি যেটা বলেছেন তুষার আব্দুল্লাহ, যে বাংলাদেশকে আমরা চাই পৃথিবীর একটা সত্যিকার মডার্ন নেশন, যেখানে এগুলোর মর্যাদা থাকবে। কোথায় কখন পাওয়ারে আসলে ওটা তো আছেই, বা হবেই, পলিটিক্স থাকবে, এক এক সময় এক এক লোক থাকবে, আজ আসবে। কিন্তু আমরা যেটা বললাম, কিন্তু ধরিত্রীকে, পরিবেশকে আমরা নষ্ট হ্যাঁ, করে দিলাম, নদীকে পরিবেশটার, নষ্ট করলাম, পাহাড়কে নষ্ট করলাম, বনকে নষ্ট করলাম। সেটাও তো সেই ওই জায়গা থেকেই, আমরা তো এটাই ভোগের বলছি জায়গা যে থেকে। প্ল্যানিং এ, সেটা আমাদের ছোট্ট দেশ, এই নদীগুলো হাজার নদীর দেশ আমরা বলি। তো যে কোনো নদীতে আপনি যান, বুড়িগঙ্গার কথা বাদই দিলাম, যে কোনো নদী, তাদের পানি মুখে দেওয়া যাবে না, হাত দেওয়া যায়, গোসল করা যায় না। তা এখন এটা, আর যখনই এখানে যাই আমি বলি যে নদীকে ভালোবেসো। কিভাবে ভালোবাসবো? সবখানে তো বর্জ্য পদার্থ, সব নদীর সব এই দিনে দিচ্ছে। এখানে বুড়িগঙ্গাকে আমরা হত্যা করেছি। এবং আমি বলবো যে আমি এর মধ্যে নর্থ বেঙ্গল টাউন ঘুরে, যেখানে অনেক নদীকে হত্যা করা হয়েছে, একেবারে নাই, কিচ্ছু নাই। পরে আমি আমার ওয়েস্ট বেঙ্গলে কুচবিহারে বন্ধু বান্ধবদেরকে ফোন করলাম, ভাই আমাদের তো এই অবস্থা। বলে, আপনি আব্বাসী ভাই, কি আমাদের নদী সব শেষ? তার মানে এটা একটা ফেনোমেনা, এটা এটা ক্লাইমেটিক ফেনোমেনা বটে, যেটা এখন আপনারা যারা খবরের কাগজ পড়েন, আমি পড়ি, সমস্ত ভারতে এবারে প্রায় জানা যাচ্ছে যে কোটি কোটি মানুষ তারা পানি খেতে পাচ্ছে না। সেখানে তো আমরা আল্লাহ চাই একটা সুবিধা, যে আল্লাহ আমাদেরকে সবসময় আকাশে মেঘ দিয়েছে। কোরআন শরীফে বারবার আছে মেঘের কথা। আপনারা জানেন যে কোরআন শরীফে অনুবাদ পাওয়া যাচ্ছে, এবং এই অধম একটা অনুবাদ করেছে অষ্টজ্যোতি। এখন এই যে যদিও আমরা পানি থেকে বঞ্চিত হতে চলেছি কিংবা হয়েছি অতীতে, কিন্তু আল্লাহ আমাদেরকে আবার অন্যদিকে রিপ্লেনিশ করছেন। এবং আমাদের যে অ্যাকুইফার, সেটা দেখা যায় এত কিছুর পরেও এটা মোটামুটি নর্মাল। জানতে চাই যে আমরা তাহলে মৌসুমী সংযম করি, প্রতি রমজান মাস আসলে পরে আমাদের কাছে সংযম কথাটা খুব ব্যাপকভাবে উচ্চারিত হয় বলি, কিন্তু ঈদের দিন থেকে আবার ভুলে যাই। হ্যাঁ, এটাই তো কথা। তো নতুন প্রজন্ম তো এটাই বোঝাতে হবে। আমরা যে এতগুলো টেলিভিশন স্টেশন, সেখানে মৌলানা বলেন, আমরা শুনি মন দিয়ে, তারা কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে, আমরাও কিছু কিছু লিখে এনেছি, বলতে পারবো। কিন্তু তাদের মনে গাঁথা এই জিনিসটা,
যে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট আল্লাহ অ্যাজ ইফ ইউ আর সিইং হিম। কেন তো হবে না, যদি মনের মধ্যে না গাথা হয় তাহলে তো ওই পরিবেশের ওই ওই যে কনজিউমারিজম যেটা বলে, Consumerism, হ্যাঁ। খেতে ইচ্ছে করবে, খাওয়া দাওয়ার দিকে যাবে, এটার দিকে যাবে, ওটার দিকে যাবে। তো এটা হলো সেটাই কথা, যে হৃদয়ে গ্রথিত করতে না পারলে কোনো কথাই কিন্তু। আমাদের শিক্ষা পদ্ধতিকে আপনি কিভাবে দেখেন? এই যে আমাদের আমরা যে শিক্ষা শিক্ষা পদ্ধতি নিচ্ছি, তো আমি একটু আগে বললাম যে সমন্বয়ের কিছু প্রবলেম আছে। যেমন আমি যে বললাম যে আমি নবীকে ভালোবাসি, কিভাবে ভালোবাসবো? ক্লাস 1 থেকে 10 পর্যন্ত তো নবীর নামই নাই, কলেজে কিছুই না, আমি ইতিহাসের ছাত্র, ইউনিভার্সিটিতে নবীর নামই শোনা যায়নি। তো এটা কি ধরনের সিস্টেম, কি ধরনের এডুকেশন সিস্টেম? আমি অনেক সময় জিজ্ঞেস করি যারা এর আগে 10-12 জন যারা এডুকেশন মিনিস্টার হয়েছেন কিংবা সেরকম জাতীয় লোক, তাদের সঙ্গে দেখা হয়েছে, হয়তো আমিও হতে পারতাম, হয়তো 3-4 বার সুযোগ এরকম এসেছিল, হয়তো সেরকম কিছু করতেও পারতাম না। কিন্তু একটা কথা মনে প্রাণে জেনেছি যে আমাদের এই কথাগুলো, এই যে এডুকেশন সিস্টেমের কথাই বলছি, যেটা আমরা বিশ্বাস করি, সেটা যদি আমাদের ছেলেমেয়েদের ধরিয়ে দিতে না পারি তাহলে কিন্তু ওটার সামনের দিকে এগোতে পারবে না। এটাই হলো মেইন কথা। এই যে সংযমের কথাতে আমরা যদি থাকি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এবং সেটা পরিবার থেকে তো শুরু হওয়ার কথা। পরিবারকে আসলে সংযম শিক্ষা দিচ্ছে? আমরা সমাজ বা রাষ্ট্রের কথায় পরে আসি, পরিবার থেকেই তো এই শিক্ষার আসার কথা। এটাই তো সমস্যা, যে যারা শিক্ষা দেবে তারা নিজেরা কি সেরকম মানুষ হতে পেরেছে যাদেরকে দেখে ছেলেমেয়েরা শিখবে? এরকম দু একটা আর্টিকেল লিখেছি আমি, যখন ইয়েতে মসজিদে যাই, বিরাট গাড়ি থেকে নামলো, এই গাড়ির দাম ধর এখানে 1 কোটি 1.5 কোটি টাকা, তাকিয়ে থাকে গাড়ির দিকে, বাবারে, এরকম ওর জীবনেই দেখিনি। বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় বড় গাড়ি, কলকাতায় নাই, দিল্লিতেও দেখিনি। তো কেন সেখান থেকে নামলেন যিনি, এই তাকে দেখতে পাচ্ছি আমি, কিন্তু নাম তো বলতে পারবো না। তিনিও নামাজে এসে 4-5 জন তাকে ধরলো এসে, বাবা আমাকে কিছু সামান্য কিছু, যা বাবা মাফ করো মাফ করো। এখানে আসলে এই যে ধরে ওকে দিতে। এখন কথা হচ্ছে এই যে হোল থিং ইজ এ মিসনমার। আমরা এই সমাজটাতে চাইনি। আমরা তো বাংলাদেশ যখন স্বাধীন হয় 71 সনে, তখন তো চাইনি যে আমাদের দেশে 2000 পরিবার থাকুক যারা 22 পরিবারকে রিপ্লেস করবে। কি ইম্পর্টেন্ট ইস্যু। তাদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে পড়ছে, আমারও ছেলেমেয়েরা বিদেশে পড়েছে, তাতে কোনো অসুবিধা নেই, তারা ফিরে এসছে, তারা কাজ করছে, তারা কাজ। তো এটাই পয়েন্ট, যে শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে যে সংযমের যে কথাগুলো আমি বলছি, আমার মৌলভী সাহেব বলছে, ইমাম সাহেব বলছি, বাসায় রোজা নামাজ সবই করছি, কিন্তু এটার যে ইম্প্যাক্টটা, প্রয়োগটি, বাস্তবতা। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইউ হ্যাভ ইউজড। এই প্রয়োগটা আমরা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে পারি। আমরা উচ্চারণ করছি, ব্যবহার করছি না। এখন ধরেন আমরা রাষ্ট্রীয় জীবনের ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাই না, কারণ রাষ্ট্র অনেক বড়। আমি সামান্য বাউয়া গান গাই, আমার কি অধিকার আছে রাষ্ট্রীয় নিয়ে কথা বলতে? আমি এমএ পাস, কোথা থেকে এমএ পাস, এরকম 1 কোটি লোক আছে। আমি সমস্ত পৃথিবী ঘুরে বেরিয়েছি, তাতে কি, এরকম অনেক লোক ঘুরে বেরিয়েছে। কাজে আমার রাষ্ট্রীয় ব্যাপারে কোনো বলার কোনো রকম ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। সেই জন্য আমি কোনো দিন, যখনই দেখা যায় যে কোনো টক শো হচ্ছে, আমাকে তারা অ্যাভয়েড করে। ভাওয়াইয়া হলে ঠিক আছে, ওখানে কোনো কিছু বলা যাবে না। ভাওয়াইয়া কি নারী বিরহের অন্তর্লীন বেদনা, আচ্ছা বাবা 2 একটা গেয়ে শোনাও, এই যে ভাই 5 টাকা বাড়ি নিয়ে যাও, এটা ঠিক আছে। কিন্তু আমি যে কথাটা আপনি খুব বলেছেন, প্রেগনেন্ট, যে কারণে আমাকে ডাকেন এবং আমি ঘুরিয়ে ফিরিয়ে সব সত্যি কথাই বলে যাই, যে এই সমাজে পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে আইডিয়ালিস্টিক হব। আইডিয়ালিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিস্টরা পারেনি কেন? রাশিয়া দেখেছি হলো না, ভেঙে গেল তো। চাইনিজরাও ভেঙে পড়ছে, কারণ তারাও দেখেছে যে কনজিউমার মধ্যে ভালো, 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি টাকার মালিক হয়ে গেল তাদের। এখন যে চাইনিজদের দেখলাম, গত বছর আমি ওয়াইফ গেলাম কোথায়, এই চায়নাতে, বেজিং এ। পৃথিবীর যে এখন স্রোত, সেই স্রোত সংযমের নয়। না, সংযম না, একদম অপোজিট। যার ফলে আমরা দিনে দিনে অবক্ষয়ের দিকে যাই। যে পৃথিবীর প্রতি আপনার আকাঙ্ক্ষা, যে পৃথিবী বলেন যে পৃথিবীকে আমি সুন্দর করতে, সেই পৃথিবী তো সংযম ছাড়া আসবে না। আমি যদি বুদ্ধের জীবনী পড়ে থাকি, বুদ্ধকে ভালোবেসে থাকি,
যদি আমি অশোককে ভালোবেসে থাকি, যদি আমি আমাদের দেশের যারা শ্রেষ্ঠ সন্তান তাদেরকে ভালোবেসে থাকি, যদি রবীন্দ্রনাথ আমার অন্তরে স্থায়ী হয়ে থাকে, তাহলে আমি কেন কনজিউমারের দিকে যাব, কেন ভোগবাদের দিকে যাব? রবীন্দ্রনাথের জীবনে তো ভোগবাদের কোনো স্থান নেই। কিংবা আমরা যারা কবি, লোককবি, যাতে গান আমরা গাই, কোন গানটার মধ্যে আছে যে ভোগবাদ? তাহলে আমাদের সমস্ত বাঙালির যে সংস্কৃতি, লোক সংস্কৃতি বলুন, নজরুল রবীন্দ্রনাথের সংস্কৃতি বলুন, কিংবা আমাদের যে নোবেল সংস্কৃতি ক্লাসিক্যাল, সেখানে আছে সঙ্গীতের রস গ্রহণ করা, সেখানে কিন্তু ওইভাবে নাই জীবনের রস না। কাজে আপনি এক্স্যাক্টলি, আই এগ্রি উইথ ইউ 100%। যতক্ষণ পর্যন্ত আমরা আইডিয়ালিজমের দিকে যাব, যতক্ষণ পর্যন্ত আমরা আদর্শকে গ্রহণ করতে পারবো, আদর্শকে জীবনে প্রতিফলিত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার আশা নিরাশা অথবা দুরাশায় থেকে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ অনেক দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।